গণভোটের ফলাফল মেনে নিয়ে সংবিধান সংস্কার সভার বা পরিষদের অধিবেশন ডাকা না হয় এবং সংস্কার থেকে সরে যাওয়া হয়, সংবিধান সংস্কার সভার অধিবেশন চলার কথা 180 দিন, 180 দিন পরে এটা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা, তারপরে 180 দিনের পরে আর 30 দিন পরে উচ্চকক্ষ হয়ে যাওয়ার কথা, পার্লামেন্ট ভেঙে দুই টুকরা হয়ে যাওয়ার কথা, একদিকে নিম্নকক্ষ একদিকে উচ্চকক্ষ গঠিত হওয়ার কথা 100 জনকে নিয়ে। তার মধ্যে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী বিরোধী দলীয় জোট প্রায় 40% ভোট পেয়েছে, 100-র ভিতরে 40 পাওয়ার কথা, আর বাকিগুলো অন্যরা ভাগযোগ করে পাওয়ার কথা। এই কর্মকাণ্ড যদি আপনারা প্রদর্শন না করেন আর গণভোটের রেজাল্টটা মেনে পরবর্তী পদক্ষেপ যদি না নেন, তাহলে এটা হবে বাংলাদেশের ইতিহাসে, আমার মনে হয় বাংলাদেশ না, আমি এখানে 26টা দেশের নজির নিয়ে আসছিলাম, এত কিছু বলার এখানে চান্স নাই। একেবারে সুইজারল্যান্ড থেকে শুরু করে সর্বশেষ শ্রীলঙ্কা পর্যন্ত এই 26টা দেশে একটা উদাহরণ নাই যে পৃথিবীতে মানুষ গণভোটের রায় মানে নাই, এইরকম কোনো উদাহরণ দুনিয়ার ইতিহাসে আর একটাও নাই। হতে ডেপুটি স্পিকার, কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন সহ বেশ কয়েকটি বিষয়ে আপনি কি একমত? জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলি তার ইচ্ছা অনুযায়ী করবে। আচ্ছা, এই যে 4টা প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনালাম, একটা হলো 1977 সাল, একটা হলো 1985 সাল, একটা হলো 1991 সাল, একটা হলো 2026 সাল। এই 4টা প্রশ্নের ভিতরে 26 সালের গণভোটের প্রশ্নটা সবচাইতে সুস্পষ্ট আকারে জিজ্ঞাসা করা হয়েছে। কোথায়? আপনারা যে গণভোটের আয়োজন করেছিলেন সেখানে বলেছেন কি, মেজর জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির সাথে কি আপনি একমত? এটা কোনো সুস্পষ্ট প্রশ্ন হলো? 85 সালে এরশাদ সাহেবের সঙ্গে গৃহীত সকল নীতি পদ্ধতির সঙ্গে একমত, এটা কি সুস্পষ্ট প্রশ্ন হলো? 91 সালে দ্বাদশ সংশোধনীতে গৃহীত সংবিধানের বিলের সাথে আপনি একমত কি না স্পষ্ট হলো? নাকি তত্ত্বাবধায়ক সরকার আপনি মানেন কি মানেন না এটা স্পষ্ট হলো না? তাহলে যে বলছেন যে জনগণ না বুঝে ভোট দিয়ে দিয়েছে, আমি খুব অবাক হই এদের আর্গুমেন্ট দেখে। এদের আর্গুমেন্টেটিভ ক্যাপাসিটি ইজ ভেরি পুয়ার। কেন জানেন? এখন আমরা যদি বলি বিএনপির 31 দফা না বুঝে জনগণ দানের শীষে ভোট দিয়ে দিয়েছে, কি হবে? কথাটার উত্তরটা কি হবে? এই 4টে প্রশ্নের উত্তর ব্যালটে ছিল না? 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্ন আমরা যদি না বুঝে জনগণ ভোট দিয়ে দিয়েছে আর্গুমেন্ট করেন, তাহলে 31 দফা জনগণ বুঝে ভোট দিচ্ছে আপনাদের। তাহলে বোঝা যাচ্ছে এই গণভোটের সোর্স হইল সংবিধান, গণভোটের সূচনাকারী হইল বিএনপি, গণভোট অমান্যকারীও হইল বিএনপি। এখন তারা কি পারবেন এটা করতে? অতীতে যখনই অমান্য করেছেন তখনই ক্রাইসিস হয়েছে। আমি দেখাচ্ছি আপনাকে কোথায় ক্রাইসিস হয়েছে। বড় ধরনের ক্রাইসিসের জন্ম হয়েছে কখনো সাংবিধানিক ক্রাইসিস, কখনো পলিটিক্যাল ক্রাইসিস। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে নির্বাচন হয়, তার আগে 3 জোটের রূপরেখা হয়। এই 3 জোটের রূপরেখা 91 সালে ক্ষমতায় আসার পরে তারা বেমালুম ভুলে গেছে। 91 সালে এসে একটা গণভোটের আয়োজন করে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসছে। এইটা পরবর্তীতে না মেনে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম কন্টিনিউ না করার কারণে যে সংকটের তৈরি হয়েছিল, 1996 সালে একটা সেম ইলেকশন করে এই সংকট থেকে বের হয়ে গিয়ে 96 সালেই মাত্র 15 দিন সংসদে থেকে গভীর রাতে তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে পাশ করে ওই সংকট থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেতে হয়েছে। তা আপনারা আবার করবেন এটা? আবার গভীর রাতে পার্লামেন্ট বসিয়ে আরেকটা গণভোটের রায় মানার চেষ্টা করবেন? আশ্চর্য ব্যাপার। ওই সময় কি হয়েছিল জানেন? বাংলাদেশের ইতিহাসে পার্লামেন্ট বয়কট নামে একটা কেস আছে, পার্লামেন্ট বয়কট কেস। যখন মাগুরাতে উপনির্বাচন হলো, খুবই বাজে উপনির্বাচন হলো, সকলে আন্দোলন করলো। আওয়ামী লীগ, জামাত ইসলামী, জাতীয় পার্টি পার্লামেন্ট থেকে বয়কট করলো। পার্লামেন্ট বয়কট করে পার্লামেন্টে গেল না। 90 দিন পার হয়ে গেল।
বাংলাদেশের সুপ্রিম কোর্টে একটা রেফারেন্স চালু করলেন, রাষ্ট্রপতি জিজ্ঞাসা করলেন 90 দিনের বেশি ওনারা পার্লামেন্টের বাইরে আছেন, ওনাদের পার্লামেন্ট সদস্য আছে কি নাই। এটাকে বলে পার্লামেন্ট বয়কট কেস। বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম রেফারেন্স। ওই রেফারেন্সে প্রথম উত্তর এসে সকলেই বয়কট করলো, ক্রাইসিস হলো, আন্দোলন হলো, কিন্তু একটা নির্বাচন হলো, কেউ পার্টিসিপেট করলো না। অবশেষে রেজাল্ট কি হলো? তত্ত্বাবধায়ক সরকার আপনারা গভীর রাতে পাশ করা ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পান নাই। দ্বিতীয় গণভোট 1985 সালে যে গণভোট অনুষ্ঠিত হয়, এরশাদ সাহেব করেন, এটাতেও তেমন কোনো পার্টিসিপেশন ছিল না, কেউ অংশগ্রহণ করে নাই, একতরফা গণভোট, কিন্তু অনেক ভোট কাস্ট দেখানো হয়। অবশেষে সেই ভোটে কি হয়? শেষ পর্যন্ত 90-এর গণ অভ্যুত্থান হয় এবং এরশাদ সাহেব বাধ্য হন চলে যেতে। আবার 1991 সালে বেগম খালেদা জিয়া এসে যে গণভোট করেন, ওই গণভোটের রায় মেনে নিয়ে তারা পার্লামেন্টারি গভর্নমেন্ট চালু করেন। কিন্তু সেখানেও 91 সালে এসে 96 সালে এই সিস্টেমটা ঠিক রাখতে পারেন নাই। সবচাইতে জটিল প্রশ্ন, গতকালকে দেখলাম আমাদের মিস্টার হোম মিনিস্টার বলেছেন যে গণভোট বৈধ। শুনেছেন কালকে? উনি আইনের একটা নীতি আছে, এটাকে বলে ফ্যাক্টাম ভ্যালিড। আপনারা দেখবেন একটা ইংরেজি শব্দ এখানে উনি ব্যবহার করেছেন, এটা মূলত ল্যাটিন শব্দ ফ্যাক্টাম ভ্যালিড। ফ্যাক্টাম ভ্যালিড মানে হলো এটা যেটা আসলে বৈধ না কিন্তু হয়ে গেছে তাই বৈধ। কেমন কি? যেমন আপনি অপ্রাপ্তবয়স্ক একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে ফেলেছে, সন্তানের জন্ম হয়ে গেছে, আইনে বলা আছে 18 বছর আর 21 বছর, কিন্তু বিয়ে করে ফেলেছে 15 বছর আর 17 বছর। বিয়েও করে ফেলেছে, সকলে দাওয়াত খেয়ে ফেলছে, অনুষ্ঠানও হয়ে গেছে, সন্তানের জন্ম হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের আইনে একটা নীতি বলে, এটাকে বলে ফ্যাক্টাম ভ্যালিড। ফ্যাক্টাম ভ্যালিড হলো বিয়ে যেহেতু হয়ে গেছে, সকলেই যেহেতু মেনে নিয়েছে এবং যেহেতু সন্তানের জন্ম নিয়েছে, আইন অনুযায়ী 18 এবং 21 বছর না হলেও এই বিয়েটা বৈধ বিয়ে। তো বাংলাদেশের এই পার্লামেন্ট যে গণভোট হয়েছে, উনি কালকে স্বীকার করেছেন, প্রথম দেখলাম ফ্যাক্টাম ভ্যালিড হয়েছে। ফ্যাক্টাম ভ্যালিড যদি স্বীকার করেন তাহলে অবশ্যই আপনাকে সংবিধান সংস্কার পরিষদের মিটিং ডাকতে হবে। কারণ কি, কেন ডাকতে হবে? কারণ এখানে দেখেন ফ্যাক্টাম ভ্যালিড স্বীকার করে তো বিপদেই পড়ছে। আমরা এটা নিয়ে এখন অনেক কথা বলবো। দেখেন, গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তর প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট সূচক হইলে কি হবে? তো স্বীকার করছেন তো গণভোট হয়েছে, বলেন এটা বৈধ তো। কালকে দেখবেন বারবার বলছেন বৈধ তো ফ্যাক্টাম ভ্যালিড এই কারণে বৈধ তো ফ্যাক্টাম ভ্যালিড যদি বৈধ হয় তা পরবর্তী কাজ কি আপনাদের কাজ হলো গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট সূচক হইলে কি করবেন? নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। তাহলে এখন গঠন করেন, এখন ডাকেন। বলছেন তো বৈধ, তখন ডাকেন না কেন? এখন ডাকতে হবে। যদি না ডাকেন তাহলে আপনি এটাকে নিজের বিরুদ্ধে নিজে অবস্থান নিতে হবে। আশ্চর্য কাণ্ড কারখানা। আরেকটা, আমার সময় শেষ, আর অল্প কথা বলি, আমি শেষ করে দিচ্ছি। দেখেন, খুবই আশ্চর্যজনক ব্যাপার। ইন্দিরা গান্ধী একসময় প্রাইম মিনিস্টার ছিলেন 1971 সালে। থাকা অবস্থায় রাজনারায়ণ নামে এক লোক ছিল, তার সঙ্গে ইলেকশনে দাঁড়ায়। ইলেকশনে দাঁড়ানোর পরে ইন্দিরা গান্ধী জিতে যায় 11,173 ভোটে ইন্দিরা গান্ধী জিতে যায়। তখন তিনি প্রাইম মিনিস্টার। রাজনারায়ণ গিয়া হাইকোর্টে মামলা করে যে ভুয়া ইলেকশন করে ইন্দিরা গান্ধী আমার হারাই দিয়েছে। হাইকোর্ট বলে কথা ঠিক, ইলেকশন ভুয়া, ইন্দিরা গান্ধী ভোট জালিয়াতি করে রাজনারায়ণকে হারিয়ে দিয়েছে। এর বিরুদ্ধে ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার তখন সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্টে আপিল করলে পরে সুপ্রিম কোর্ট আপিল পেন্ডিং থাকা অবস্থায় ইন্দিরা গান্ধী সংবিধান পরিবর্তন করে দেন। যেহেতু প্রাইম মিনিস্টার, ভারতের ইতিহাসে সবচাইতে চাতুরীপূর্ণ কাজ এটা। তার বিরুদ্ধে মামলা, হাইকোর্টে মামলা হেরে গেছে। এই সময় সংবিধান সংশোধন করে বলতেছে নির্বাচন নিয়ে কোনো আইন কিংবা কোনো আদালত কোনো ধরনের কোনো আদেশ দিতে পারবে না। সুপ্রিম কোর্ট বলছে এই যে সংশোধনী আপনি করলেন,
সংশোধনী করে এই কথা বললেন যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই সংশোধনীকে ভারতের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিল। ইন্দিরা গান্ধী কিন্তু তখন সিটিং প্রাইম মিনিস্টার। একটা বিরাট ক্রাইসিস দেখা দিল। আমার মনে হয় এখন আমাদের আদালতে যে জিনিসটা পেন্ডিং আছে, গতকালকে ওনারা বলেছেন যে আদালতে পেন্ডিং আছে, আগামী 19 তারিখে আদালত খুলবে। খোলার পরে আমরা আশা করছি সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের প্রশ্ন উত্থাপিত হবে। যদি বাংলাদেশের আদালত তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তাহলে এই ক্ষেত্রে তাদের উচিত হবে সরকারের বিরুদ্ধে রায় দেওয়া। গণ অভ্যুত্থান কি সংবিধান মেনে হয়? জগতে কোথাও শুনছেন কেউ এই কথা বলে যে গণ অভ্যুত্থান হয়েছে সংবিধান মেনে? সংবিধান মেনে তো গণ অভ্যুত্থান হয় না। গণ অভ্যুত্থান হয়েই তো বাইরে থেকে, এবং একইভাবে এখানে বাইরে থেকে হয়েছে। এখন এটাকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়েছেন। আমি আপনাদেরকে লাস্ট অনুরোধটুকু এটাই করার, আমার কনক্লুশনটা এটা যে যদি গণভোটের ফলাফল মেনে নিয়ে সংবিধান সংস্কার সভার বা পরিষদের অধিবেশন ডাকা না হয় এবং সংস্কার থেকে সরে যাওয়া হয়, সংবিধান সংস্কার সভার অধিবেশন চলার কথা 180 দিন। 180 দিন পরে এটা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। তারপরে 180 দিনের পরে আর 30 দিন পরে উচ্চকক্ষ হয়ে যাওয়ার কথা পার্লামেন্ট ভেঙে 2 টুকরা হয়ে যাওয়ার কথা। একদিকে নিম্নকক্ষ, একদিকে উচ্চকক্ষ। উচ্চকক্ষ গঠিত হওয়ার কথা 100 জনকে নিয়ে। তার মধ্যে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী বিরোধী দলীয় জোট প্রায় 40% ভোট পেয়েছে। 100-র ভিতরে 40 পাওয়ার কথা, আর বাকিগুলো অন্যরা ভাগযোগ করে পাওয়ার কথা। এই কর্মকাণ্ড যদি আপনারা প্রদর্শন না করেন আর গণভোটের রেজাল্টটা মেনে পরবর্তী পদক্ষেপ যদি না নেন, তাহলে এটা হবে বাংলাদেশের ইতিহাসে, আমার মনে হয় বাংলাদেশ না, আমি এখানে 26টা দেশের নজির নিয়ে আসছিলাম, এত কিছু বলার এখানে চান্স নাই। একেবারে সুইজারল্যান্ড থেকে শুরু করে সর্বশেষ শ্রীলঙ্কা পর্যন্ত এই 26টা দেশে একটা উদাহরণ নাই যে পৃথিবীতে মানুষ গণভোটের রায় মানে নাই, এইরকম কোনো উদাহরণ দুনিয়ার ইতিহাসে আর একটাও নাই। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের উচিত হবে, আমাদের সকলের উচিত হবে এই গণভোটের রায়টা আপনারা মেনে নেবেন। ইউ উইল কমপ্লাই উইথ দ্য রেফারেন্ডাম, and according to the referendum you will comply with the other provisions of the order, and you will call for some constitution reform. অ্যাসেম্বলির মিটিং ডাকবেন, সেই মিটিং 180 দিনের মধ্যে শেষ করবেন। শেষ করার পরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়ে যাবে, সংস্কারগুলো বাস্তবায়ন করবেন, গণভোট ইমপ্লিমেন্টেড হবে। তখনই বাংলাদেশ একটা নতুন যাত্রার সূচনা হতে পারে। আর যদি তা না হয়, তাহলে যেই লাউ সেই কদুই থেকে যাবে। আরেকটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি হচ্ছে, অনাস্থার ক্রাইসিস তৈরি হচ্ছে, কোর্টে গিয়ে ক্রাইসিস তৈরি হচ্ছে। আমি খুব অবাক হই, এই রাজনৈতিক প্রশ্নের সমাধান তারা কোর্টে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, তত্ত্বাবধায়ক সরকারের সমাধান বাংলাদেশের কোর্ট দিয়ে বাংলাদেশের ইতিহাসে কি ভালো হলো না খারাপ হলো? তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছিলাম আমরা রাজনৈতিকভাবে, এটাকে ওনারা নিয়ে গেছেন কোর্টে। কোর্ট গিয়ে বলছেন অসাংবিধানিক। 17 বছর দেশে আগুন জ্বলছে, এখন এসে কোর্ট আবার বলছেন সাংবিধানিক। তো এখন সাংবিধানিক হিসেবে আবার তত্ত্বাবধায়ক সরকার জাতির জীবন থেকে চলে গেছে 17 ইয়ার্স। দিস অ্যাপ্রোচ ইজ এ ব্যাড অ্যাপ্রোচ, chaotic approach, destructive approach, unconstitutional approach, unpolitical approach, unstable approach. একটা responsible political party must take responsible approach. Responsible approach যদি না হয়, আপনি গণভোট চাইলেন, গণভোটের পক্ষে আপনি প্রচারণা চালালেন, আইন হলো, সকলেই পার্টিসিপেট করলাম, এখন বলেন জনগণ না বুঝে নাকি ভোট দিয়ে দিয়েছে। আরে কি সেই এটা লজ্জারও তো একটা সীমা থাকা দরকার, এবং লজ্জা হলো ইমানের। এটা যাদের থাকবে না, এদেরকে আমার সিনিয়র ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব বলতেন, there are some missile which are unguided missile. আপনি যদি মিসাইল ছুড়েন আর মিসাইলের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে না পারেন, এই মিসাইল কার বাড়িতে কোন শিশুকে কোন নারীকে হত্যা করবে এটা আপনি কোনোদিনই খুঁজে পাবেন না, কারণ দিস ইজ হোয়াট ইজ অ্যান আনগাইডেড মিসাইল। আর উপর দিকে যেভাবে থুতু দিচ্ছেন, আমি কোয়াইট শিওর
এই থুথু আপনাদের নিজের গায়েই কয়দিন পরে ঘুরে এসে পড়বে। তো অপেক্ষা করেন থুতু নিজের গায়ে আসা পর্যন্ত। বাকিটা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।